স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জঙ্গি উত্থানে আলামত মিলছে, বারবার দমনের জন্য নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। তবে কতটা নির্মূল হচ্ছে জঙ্গিবাদ তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। এসব নিয়ে আজকে আলোচনা। উত্থান পতনের জঙ্গি কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক আইজিপি ডক্টর এম এনামুল হক, আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত এইচ মোফাজ্জল করিম এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আছেন আমাদের সাথে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই যে এই মুহূর্তে জঙ্গি দমন সম্পর্কে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনেকগুলো ইতিবাচক কথা আমরা শুনছি, বেশ কয়েকটা অভিযানও হয়েছে, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলিতে কি এমন মনে করার সুযোগ আছে যে জঙ্গিবাদ আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? মানে দুটি প্রপঞ্চ হতে পারে, যে একটি হতে পারে যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে আসলে সরকার সেভাবে পেরে উঠছে না, আরেকটি হতে পারে যে যেমনটি বিএনপি ইঙ্গিত দিচ্ছে জঙ্গিবাদ আসলে সেভাবে নিয়ন্ত্রণই করতে চাইছে না, সরকার জিয়ে রাখতে চাইছে বড় কোনো রাজনৈতিক লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য। আপনার প্রশ্নের বিপরীতে আমি দুটি মন্তব্য করব। প্রথম মন্তব্য বিএনপি সম্পর্কিত। জি, বিএনপির জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। 2005 সাল থেকে শুরু করে তারা নিজেদের আখের গোছানোর জন্যে, গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করার জন্যে জঙ্গিবাদের প্রবর্তন করতে অপচেষ্টা চালিয়েছিল। এটা দৃঢ়হস্তে সরকার দমন করেছে। আর দ্বিতীয়, জঙ্গিবাদের কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই জঙ্গিবাদ বাংলাদেশের সব স্থানে ছড়িয়ে গেছে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ নেই এজন্যে যে সরকার জঙ্গিবাদের যে মৌল কারণগুলো আছে সেই কারণগুলো দূর করার জন্য সচেষ্ট হয়েছে, এবং তার সাথে সাথে জঙ্গিবাদের সাথে যারা সংশ্লিষ্ট, যারা জঙ্গি, তাদেরকে সর্বাত্মকভাবে দমন করার জন্য সরকারের যে নিরাপত্তা বাহিনী, সেই নিরাপত্তা বাহিনীকে বিচার বিভাগকে প্রয়োগ করেছে। এবং গত 2-3 দিনে যে ঘটনা ঘটেছে জঙ্গি সম্পর্কিত বিষয়ে, সেই ঘটনার আলোকে আমরা কথা বলতে পারি যে জঙ্গিবাদের কিছু কিছু আস্তানা যদি বাংলাদেশের কোথাও লুকাতে থাকে, সেই আস্তানা সম্পর্কে যথাযথ তথ্য জোগাড় করে সরকার সর্বাত্মক শক্তি প্রয়োগ করে এই জঙ্গিবাদকে বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য দৃঢ় সংকল্প প্রকাশ করেছে। সংকল্প নিয়ে কোনো সংশয় নাই, কিন্তু সরকার পারছে কিনা? আমি তো মনে করি পারছে। আপনি লক্ষ্য করবেন যে সীতাকুণ্ডে বা আপনার সংশ্লিষ্ট এলাকায় যে ঘটনাগুলো ঘটেছে, যে হতাহতের ঘটনা আমাদের দৃষ্টিতে এসেছে, খবর কাজে বিদিত হয়েছে, সেসব ঘটনাগুলো এর সাথে প্রায় একই সময়ে পৃথিবীর অন্যান্য স্থানে ঘটিত ঘটনার তুলনায় এমন কিছু নয়। কাজে এখানে শঙ্কিত হওয়ার কিংবা আপনার নিরাশ হওয়ার, হতাশ হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। বরং আমরা জাতিগত ঐক্যের ভিত্তিতে জঙ্গি দমনের জন্য যদি সর্বাত্মক প্রচেষ্টা প্রযুক্ত করি, তাহলে আমি মনে করব বাংলাদেশে জঙ্গিবাদ আর কোনোদিন আশ্রয় পাবে না, প্রশ্রয় পাবে না, বাড়ার কোনো অবকাশ থাকবে না। জনাব মোফাজ্জল করিম, আপনাকে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করছেন যে কোনো গোপন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে জঙ্গিবাদকে সামনে আনা হয়েছে। তো এই কথাটির দুটি ভাগ রয়েছে। আসলে যদি গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকারকে জঙ্গিবাদ সামনে আনতে হয়, তার মানে জঙ্গিবাদের সাথে সরকারের কোনো না কোনো কানেকশন রয়েছে, এরকমটি কি আসলে বলতে চাইছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ? যে সরকারের যদি আতাত থাকে, তাহলে সরকারই আসলে জঙ্গিবাদকে লালন পালন করছে এবং যখন ইচ্ছা তখন সামনে আনছে, এইটাই কি বলতে চাইছে কিনা? কি বলতে চাইছেন, আপনার কাছে কি মনে হয়? যিনি আপনার বিশ্লেষণে বলেছেন জি, তিনি ভালো বলতে পারবেন। আপাত দৃষ্টিতে মনে হয় যে এটি একটি রাজনৈতিক বক্তব্য বটে। রাজনৈতিক বক্তব্য এই কারণে যে দেখা যায় কিছুদিন জঙ্গির দমনের ব্যাপারটা বা জঙ্গিদের কার্যকলাপ একটু যেন প্রশমিত মনে হয়, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, একটু স্থিরতা দেখা যায়। কিন্তু আবার দেখা যায় কিছুদিন পরে হঠাৎ করে মাথা চাড়া দিয়ে উঠেছে, এবং তখন কাকতালীয়ভাবেই হোক আর পরিকল্পিতভাবেই হোক দেখা যায় অন্য কোনো একটি ঘটনা সঙ্গে এটার সঙ্গে মিলে যাচ্ছে, একই সঙ্গে দুইটা যেন সহ অবস্থান করছে। সেই জন্যেই অনেক সময় এটাকে একটা রাজনৈতিক বক্তব্য এবং মনে হয় যে মিল খুঁজে পাওয়ার একটা চেষ্টা থাকতে পারে। আমি এটার সঠিক ব্যাখ্যা সত্যি কথা বলতে গেলে দিতে পারবো না। আমি এটার থেকে দেখি যেটা আর কি, যে এটা কোনো রাজনীতি নয়, জঙ্গির ব্যাপারটা কোনো রাজনীতি নয়, এটা নিয়ে কোনো ফায়দা লুটার কোনো ব্যাপার নয়, বা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নিয়ে কাউকে দোষারোপ করার কিচ্ছু নাই। এটা আমাদের সমস্যা, সকলের সমস্যা, আপনার সমস্যা, আমার সমস্যা, এটা সমস্ত জাতির সমস্যা, রাষ্ট্রের সমস্যা। এই দৃষ্টিকোণ থেকে এটা দেখতে হবে। তা না করে আমরা যেটা করছি, আমরা একে অপরকে দোষারোপ করছি যে এর কারণে এটার অভ্যুত্থান হচ্ছে। যেমন একটু আগে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বললেন 2005 সালে বিএনপি করেছে, কি করেছে না করেছে।
এখন যদি 6 সালে কি হয়েছিল, 7 সালে বা 10 সালে ইত্যাদি ইত্যাদি করে সালতামামি যদি আমরা নেই, তাহলে পরে আমরা কোথাও কিন্তু এটার সমাধান খুঁজে পাবো না। বরং আমরা যেটা করতে পারবো, যেটা এমন একটা পরিস্থিতি ঘোলাটে করে ফেলবো একজন দোষারোপ করে, এই সুযোগে জঙ্গিরা সত্যি তাদের বিস্তার লাভের যে চেষ্টাটা, সেখানে তারা সাফল্য লাভ করবে। সেটা করতে দেওয়া কিছুতেই উচিত হবে না, কারণ জঙ্গিরা তো তারা তো বগল বাজাবে, তারা তালিয়া বাজাবে, এই যে লেগে গেছে। বলছিলাম না যে এইটি একটি দেশ পৃথিবীতে যেখানে এই ধরনের কোন অ্যাক্টিভিটি চালালে পরেই একজন আরেকজনকে রাজনৈতিক উদ্দেশ্যে আক্রমণ করতে কিন্তু থাকবে। বিরোধী শিবির থেকে যে এটি বলা হয় যে দেশে গণতন্ত্র নেই বলে জঙ্গিবাদের উত্থান ঘটছে, এই কথা- গণতন্ত্র থাকলে জঙ্গিবাদ থাকতো না, তাহলে কি মানে গণতন্ত্র চলে আসলে জঙ্গিবাদ আর থাকবে না, এটা আমরা গ্যারান্টি দিতে পারি, এই কথাও শুনেছি আমরা। না, এই কথাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, এবং এটার মধ্যে যথেষ্ট সত্যতা আছে, সারবত্য আছে। আচ্ছা, গণতন্ত্র থাকলে পরে আপনি দমন প্রক্রিয়াই বলুন বা এটাকে নিয়ন্ত্রণে আনেই বলুন, এটা একভাবে করতেন, এটা একটা জবাব দিয়ে থাকবে। একটা জবাব দিয়ে থাকবে, একভাবে হতো। সবচেয়ে বড় কথা হচ্ছে গণতন্ত্র নেই বলেই আজকে কিন্তু আপনি বারবার বক্তৃতার মধ্যে, টেলিভিশনের মধ্যে, মাইক্রোফোনের মধ্যে বলছেন যে আসুন আসুন সবাই মিলে একত্রে আমরা এটা ঐক্যবদ্ধ করি। কিন্তু যখন এই ঐক্যের প্রশ্নটা আসে, তখন দেখা যায় যে আর কোন রকমের কোনো প্রচেষ্টা সেই ব্যাপারে নাই। এটা নাই এই জন্যে যে দেশে গণতন্ত্র নাই। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আবার একটু আসবো। আমরা ডক্টর এনামুল হক, আপনার কাছ থেকে জানতে চাইবো যে পুলিশের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে, প্রায় বলা হচ্ছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, জঙ্গিবাদের বীজ রয়ে গেছে, যদিও নির্মূল করা গেছে, সম্পূর্ণ নির্মূল হয়নি, কিন্তু কিছুটা বীজ রয়ে গেছে। এই বীজ আসলে কি? আপনি যদি এই প্রসঙ্গে কোনো একটু মন্তব্য করে আমাদের এই বীজ সম্পর্কে আপনার একটু পর্যবেক্ষণটা বলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একজন ভালো শ্রোতা বক্তার চেয়ে, ওনাদের দুজনেরই কথাই খুব মনোযোগ দিয়ে শুনলাম। একটা জিনিস দেখেন, যে আমরা সবাই কিন্তু এই এক সপ্তাহের মধ্যে মনে হচ্ছে ঘরে বাইরে সব জায়গাতে একই কথাই আলোচনা হচ্ছে, অ্যান্ড ডেফিনেটলি কিছু না কিছু মানুষের মনের উপরে রেখাপাত করছে যে কয়েকটা ঘটনা হয়েছে। আগেরগুলো আমি বাদই দিলাম, এই সীতাকুণ্ড, এই আশকোনা এবং খিলগাঁও, তাতে মানুষের মনে একটু যেন এসছে, খটকা লাগছে যে কি হলো আবার, মানুষ তো থেমে গেছিল। শোলাকিয়ার ঘটনা বা এই গুলশানের হোলি আর্টিজানের ঘটনা ডেফিনেটলি আমাদেরকে একটা বড় রকমের ধাক্কা দিয়েছে, কিন্তু আমরা ওই মুহূর্ত থেকে প্রস্তুতি নিয়ে অনেক কিছু করতে পেরেছিলাম, যার ফলে বেশ কিছুদিন মোটামুটি স্বাভাবিকের পর্যায়ে গেছিল। কিন্তু এই 7 দিনের মধ্যে যেসব ঘটনা হলো, তাতে কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার আমার মনে আশঙ্কা না থাকুক, কিন্তু দুশ্চিন্তা একটা আছে যে কি হলো আবার, কেন হলো। এবং 2-3টে জিনিস এখানে আসবে। আমি কখনোই রাজনীতিকের মতো উনি যেটা বললেন ওরকম সুইপিং রিমার্ক করব না, যে কে করেছিল 5-এ আর কে করেছিল জামাতকে সঙ্গে নিয়ে, এগুলাতে আমি যাব না। তবে সবারই বোধহয় একটা চাহিদা আছে যে একসঙ্গে হওয়ার, যেটা আপনারা একটু আগে মহিউদ্দিন সাহেব বললেন যে জাতিগত ঐক্য। এই জাতিগত ঐক্যটা আমাদের দরকার আছে, অন্য সময়তে যা তার চেয়ে এখন বেশি দরকার আছে। আমি আসলে ঠিকই জাতিগত ঐক্যটা বুঝি নাই। জাতিগত ঐক্যটা কি কেউ একটা ঘোষণা দিতে হবে, ডাক দিতে হবে, আহ্বান করতে হবে, তারপর জাতিগত ঐক্য হবে? যে যার অবস্থা থেকে আমরা বলতে পারি না যে এর বিরুদ্ধে আমরা আসলে এক হতে চাই, মানে ঐক্যের জন্য আমরা অপেক্ষা করি কার, আসলে কার ডাকে? না, খুবই ঠিক কথা। কিন্তু বাড়িতে যদি একটা আপনি ফ্যামিলি দেখেন, তাহলে যিনি সবচেয়ে বড় বয়োজ্যেষ্ঠ বা যাকে মুরব্বী বলেন, তার ইনিশিয়েশনটা দরকার। বাংলাদেশে মুরব্বী কে? মুরব্বী বাংলাদেশে যেই যখন সরকারে থাকবে তিনি মুরব্বী, ডেফিনেটলি। কিন্তু এই মুরব্বী কি আরেকটা শিবির মানে তো না, আর জন্য তো তাকে মুরব্বী মানে না, মানাতে হবে। খালেদ, ওই যে মুরব্বী কি, মুরব্বী কে এবং কি, আমার একটা পুরনো একটা ঘটনা মনে পড়ছে। সেটা কি গ্রামের ঘটনা। 2-4 জন মুরব্বী গেছে শহর থেকে, জি, বয়স্ক লোক, গিয়ে কার সঙ্গে কথা বলবে, দেখে সব স্থান টাইপের ছেলে পেলে। তো কয় যে বাবারা, তোমাদের গ্রামে মুরব্বী কে? তখন কয় মুরব্বী কে? যখন যে চেতে হেই মুরব্বী, যখন যে চেতে সেই মুরব্বী, যখন যে রাগ হয় সেই মুরব্বী। এটা খুবই ইন্টারেস্টিং। আমি একটু ডক্টর আলমগীরের কাছে আসি, যে যেটি ডক্টর ইনামুল হক বললেন যে, এবং জনাব মোফাজ্জল করিম বললেন, আপনার কথার
ইয়া ধরে, কিন্তু আসলে রাজনীতিকীকরণের ব্যাপারটা থেকে আমরা কিভাবে আলাদা হবো যখন আমরা আজকেও একটি খবর পড়লাম এরকম যে র্যাবের হাতে জঙ্গি সন্দেহে গ্রেফতারের পর মারা যাওয়া যুবক হানিফ মৃধার পরিবার দাবি করছে যে তিনি আসলে যেদিন তাকে নিয়ে যাওয়া হয়েছে তারও বহু আগে তাকে তুলে নেওয়া গেছিল, সিসিটিভির ফুটেজ আছে, তারা জিডি এন্ট্রি করেছিলেন, তাকে বাসায় নিয়ে এসে দুটি চেক বই নিয়ে যাওয়া হয়েছে, তাহলে আমরা আসলে তাকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে বলে আইন শৃঙ্খলা, তাহলে আমরা এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে কেন বিশ্বাস করব? দেখুন, অভিযোগ উঠেছে, জি। অভিযোগ উঠেছে বলেই আপনি আইন শৃঙ্খলা যে বাহিনী আছে তাকে অবিশ্বাস করবেন, এটা তো কোনো যুক্তিসঙ্গত কারণ নয়। অভিযোগ উঠেছে, তদন্ত করে দেখুন, যদি অভিযোগ সত্যি হয়, এর সাথে কারো যদি সংশ্লিষ্ট থাকে আইন বহির্ভূত, তিনি শাস্তি পাবেন। কিন্তু অভিযোগ উঠেছে বলেই যে সেটা সত্যি গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে জঙ্গি হিসেবে যাকে গ্রেপ্তার করা হলো তাদেরকে আমরা দোষারোপ করব, আমার মনে হয় এই মনোবৃত্তি থেকে আমাদের মুক্তি পাওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে প্রান্তিক পর্যায়েও যদি কোনো জঙ্গিবাদী থাকে তাকে দমন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে যান, তারা কিন্তু জীবন বিপন্ন করে এগিয়ে যায়। কাজেই এর প্রতি শ্রদ্ধাবোধ আমাদের থাকতে হবে, এর প্রতি সমর্থন থাকতে হবে, এবং শ্রদ্ধাবোধ সমর্থন থাকলেই আমরা মনে করি নৈতিকভাবে আমরা সমাজের সেই শক্তিকে উৎসাহিত করব যে শক্তি চূড়ান্ত পর্যায়ে জঙ্গিবাদ, অপরাধবাদ দূরে সরিয়ে দিতে। কিন্তু আপনি অভিযোগের কথা বলছিলেন, আপনি যখন এই কথা বলছেন তখন আমাদের একজন দর্শক একটি এসএমএস পাঠাচ্ছেন, আমি সেটা হুবহু পড়ছি, তার নামটি না পড়ে, যে তিনি নামটি প্রকাশ করতে যাচ্ছেন না, যে কুর্মিটোলাতে যে মানুষটি মারা গেছে তাকে অনেক আগেই তুলে নিয়ে গেছে, অন্যের মতো জঙ্গি হয়ে আমি আর আপনিও সেরকম মারা যেতে পারি, এটা আমার ভয়। এই আশঙ্কা থেকে কোথা থেকে দূর করবেন, যেটি ডক্টর মোফাজ্জল করিমও বলছিলেন যে আমাদের তো আসলে জবাবদিহি নাই, এখন আমরা আসলে কিভাবে এই শঙ্কা থেকে দূরে থাকবো? দেখুন, নিশ্চয়ই জবাবদিহিত্ব আছে বলেই যে জঙ্গি হিসাবে সেখানে আক্রমণ করতে গিয়েছিল তাকে প্রতিরোধ করা হয়েছে এবং প্রতিরোধ প্রক্রিয়া তিনি নিহত হয়েছেন। এটা তো থাকতে হবে সমাজে, এটা থাকতে হবে বলেই যিনি যে প্রস্তুতি করেছেন তিনি নিরাপদে প্রস্তুতি করতে পারছেন না, প্রস্তুত করতে পারতেন না। আমাদের তরফ থেকে বক্তব্য, আমি মনে করি আমরা যদি যুক্তিগতভাবে আমাদের কথাগুলো উত্থাপন করতে চাই, তাহলে এই কথা বিশ্বাস নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে যে সকল প্রকার জঙ্গিকে দমন করার জন্য রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা, অধিকার এবং শক্তি দেওয়া প্রয়োজন, এবং সেই ক্ষমতা, অধিকার আমি মনে করি না সেই অধিকার প্রয়োগ করায় যদি কোনো জঙ্গি নিহত হয়ে থাকে, যেমন কর্মীটোলা নিহত হয়েছে, তাহলে যার হাতে নিহত হয়েছে তাকে নিন্দা করার কোনো কারণ নেই, বরং আমি তাকে প্রশংসা করি। কিন্তু ডক্টর আলমগীর, আপনি এখানে মনে করছেন কিনা যে কিছু লোকের কাছে কিছু লাইসেন্স থেকে যাচ্ছে, যারা এই যে হানিফ মৃধার মতো কোনো লোককে তুলে নিয়ে যেতে পারে, বাসা থেকে চেক বই নিয়ে আসতে বলে, সেই চেক সাইন করে টাকা তুলে তাকে আবার মেরেও ফেলে যেতে পারে? দেখুন, যদি কোনো ব্যক্তির এভাবে মৃত্যু হয়, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সেই মৃত্যুর উপর আপনার তদন্ত হবে। প্রতিটি এই ধরনের মৃত্যুর উপর তদন্ত হবে বলে আমাদের আইনে বিধান আছে। তদন্ত যদি আপনার বিচার বিভাগীয় তদন্ত যদি এটা বেরিয়ে যায় কেউ এটা তার ক্ষমতা অপব্যবহার করছেন, তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। কিন্তু ক্ষমতার অপব্যবহার, মৃত্যু ঘটে, জঙ্গির মৃত্যু ঘটেছে বলেই হয়েছে, এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে তো জঙ্গিবাদের কাছে আমরা দেশ ছেড়ে দেবো। আমি একটু ডক্টর মোফাজ্জল করিমের কাছে আসতে চাই। ডক্টর মোফাজ্জল করিম, আমরা তিনবার ডক্টর বললে পরে আমার বোধহয় পিএইচডি পাওয়া হয়। ডক্টর মোফাজ্জল করিম, দুঃখিত, মোফাজ্জল করিম আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে, আমরা একটা বিরতি নিয়ে অবশ্য ফিরবো, সেটির মধ্যে হচ্ছে আমি পুরনো প্রসঙ্গে আবার ফিরতে চাই যে যখন এই কথা বলা হয় যে জঙ্গিবাদকে সরকার টিকিয়ে রাখতে চাচ্ছে কোনো না কোনো একটি উদ্দেশ্যে, তখন সরকারের যে নিজের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, সরকার যে বড় মানে সরকারই যে সবচেয়ে বিপদে পড়ে, সেটি মাথায় রাখা হয় কিনা? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম। আজকের বাংলাদেশে জঙ্গিবাদ টিকিয়ে রাখলে সরকারের নিজের যে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে সেটি কেন ভাবা হচ্ছে না, এটি হচ্ছে এক নাম্বার ব্যাপার। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে একটু চট্টগ্রামের পাহাড়ি এলাকাকে সেফ হোম করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে জঙ্গিরা, এটি সম্পর্কে আপনাদের একটু বিশ্লেষণ শুনতে চাইবো, জনাব মোফাজ্জল করিম। সরকার সায় দিচ্ছেন এটা কি কেউ বলেছে কিনা আমি জানি না, বা সরকার জঙ্গি তৎপরতার সমর্থন করেন কিনা জানি না। তবে সরকার একটু উদাসীন্য যদি কোনো কারণে যদি দেখান, নিজেদের কোনো স্বার্থ সিদ্ধির জন্য, যেটা আপাতত আমরা একটু ঝেড়েই কাশি না কেন, বর্তমানে পরিস্থিতিটা হচ্ছে এই যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 7ই এপ্রিল ভারত যাবেন, এবং উড়ু উড়ু শোনা যায় একটি বা দুটি বা একাধিক চুক্তি স্বাক্ষরিত হবে বা সমঝোতার স্মারক ইত্যাদি হবে। কি নিয়ে হবে, কিসের হবে
দ্যাট নোবডি নোজ এক্সেপ্ট আল্লাহ অলমাইটি। তো এটা তো একটা গণতান্ত্রিক দেশে, যে গণতন্ত্র নিয়ে আমরা একটু আগেও কথা বললাম, এটা তো সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। আচ্ছা, ভারত কি গণতান্ত্রিক দেশ? ভারত, হ্যাঁ, সে দেখি তার মোদির সঙ্গে কালকে কথা বলে তারপরে বলবো। না না, আমরা তো জানি যে আমার একটি প্রশ্ন আছে এই কারণে, যদি বাংলাদেশের সাথে ভারত চুক্তি করে তাহলে ভারতের জনগণ কি জানে ভারত কি চুক্তি করতেছে? তারা জানে কি না জানে সেটা তো তারা এক্স্যাক্টলি, এটা একটা গ্লোবাল ভিলেজ। এই চুক্তিগুলি সম্পর্কে আসলে জানা যাবে হচ্ছে, আপনি রাষ্ট্রদূত ছিলেন, আমি মায়ের কাছে আমার মাসির গল্প বলতে চাই না, কিন্তু ফ্যাক্ট রিমেন্স, এটা আপনি জানলে জানতে পারবেন, এবং আমরা আসলে অনেকখানি জানি। আচ্ছা ঠিক আছে, আমি সেই পয়েন্টে তো বলছি না, আমার কথাটা ওটা ছিল শুধু অবতরণ। Okay, আপনি আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, তিনি যে কাগজও লিখেছেন আজকে দেখেছি আমি। তুমি পড়েছো নাকি এটা? হ্যাঁ। গুড, কাগজ লিখেছেন। থ্যাংক তবে ইউ ভেরি মাচ। একটা কথা আমাদের মনে রাখা দরকার, চুক্তি সমঝোতা যাই আমাদের সামনে থাকুক না কেন, এটা চূড়ান্ত ভাবে না হওয়া পর্যন্ত যদি আগে থেকে এটা প্রকাশ করা হয় তাহলে তো আর চুক্তি হয় না। কিন্তু চুক্তি অন্যান্য সরকার, আলোচনা, কিন্তু চুক্তি ডক্টর আলোচনা, আলমগীর, অন্যান্য আলোচনা করে অন্যান্য সরকার যেটি করে সেটি হচ্ছে যে তার যে উইশ লিস্ট, সে আসলে কি দাবি করতে চায়, কি আদায় করতে চায়, সেটি প্রেসার রাখার জন্য বলে। কিন্তু আমাদের এখানে আমরা সব ঢাক ঢাক গুড়গুড় দেখি, না, এটা ঠিক সবকিছুই নয়। গোপন করা যেমন দেখি। ভারত না, আমরা এটা বিদেশি ঠিক নয়। পত্রিকার যে কোনো- মারফতে জানি যে বাংলাদেশ না, এটা ভারতের ঠিক সঙ্গে নয়। যে প্রতিরক্ষা হ্যাঁ, হতে পারে। এমওইউ কিন্তু স্বাক্ষর করতে আছে, চুক্তি কি সেটি হবে? বিদেশি পত্রিকা স্বাক্ষর করে। চুক্তির বিভিন্ন ধারাগুলো কি হবে, শর্তগুলো হবে, এটা আগে থেকে কোনো পক্ষের থেকে প্রকাশ করা হয় না। না, চুক্তি না হওয়া সেটার কথা পর্যন্ত। আমি কোনো বলিও দেশেই নাই। না, কোনো দেশেই সেটা করা বোধহয় হয় না। খালেদা বোধহয় সেটা বলেন নাই। যেটা বলা হচ্ছে যেটা আর কি, যে অন্তত মোটা দাগে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কোনো চুক্তি হবে কিনা, সমঝোতা হবে কিনা, এটা কি শিক্ষা বিষয়ক কিছু হতে যাচ্ছে কিনা, এটা কি পররাষ্ট্রনীতি বিষয়ক হতে যাচ্ছে কিনা, বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় হচ্ছে, এই সমস্ত তো বলা উচিত। কিছুই বলিব না একেবারে, না, চুক্তি- মানে না, কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু বলেছেন যে চুক্তি সম্পর্কে সবকিছু দেশবাসীকে জানানো হবে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ব্রিফিংও বলা হয়েছে যে চুক্তিটা আসলে যদি যখন মানে না, এখন তো চুক্তিটা একটা জানানো আলোচনা হবে করতে- কবে, জি। স্বাক্ষর হয়ে যাওয়ার পরে। এমওইউ তো আসলে আইনি কোনো যে চুক্তি করার আজকে আমার যে দায়িত্ব- আর্টিকেলটার কথা উনি চুক্তি রেফার করার করছেন, দায়িত্ব ক্ষমতা সরকারের। জি। আচ্ছা, যে আর্টিকেলটার কথা সরকার- বলছে, আমি সরকার সেখানে যদি- পরিষ্কারভাবে বলেছি যে এমন সরকার কিছু যদি ইনশাআল্লাহ আমরা বেআইনি আশা চুক্তি করব। করেন বা সরকার যদি স্বার্থবিরোধী কোনো চুক্তি করেন তাহলে সে সরকারকে জবাবদিহি করতে হবে জনগণের কাছে। কিন্তু তার আগে কি চুক্তি হবে সেই সম্পর্কে সকল কিছু জানিয়ে না, না, কিন্তু এক পক্ষ কোথায় থেকে জবাবদিহি জবাবদিহি করবে? কিন্তু করতে হবে চুক্তি না। করে আমরা জবাবদিহি করে জবাবদিহি করে, আর দ্বিতীয়ত জবাবদিহির কার কাছে ফোরামটা করবেন? কোথায়? হ্যাঁ? যেমন এই- ধরেন আমি ভারতের সাথে গঙ্গার পানি বিভাজন সম্পর্কিত চুক্তি করার সময় সংশ্লিষ্ট ছিলাম। এখন মনে করেন চুক্তির আলোচনার আগে যদি আমরা আমাদের তরফ থেকে আমাদের অবস্থান আপনার চূড়ান্তভাবে শর্ত ওয়ারিভাবে প্রকাশিত করতে হবে, তাহলে তো চুক্তি করা সম্ভব হতো না। Right. আপনার আলোচনার ভিত্তিতে আসতে হবে। Right. আলোচনা, দুই পক্ষ আলোচনা করবেন, আলোচনা করে কিন্তু তাদের বিবেচনায়- আপনারা মনমোহন সিং এর বাংলাদেশের সফরের পর, তাদের আগে বিবেচনায়- সফরের আগে আপনাদের সরকার তাহলে কেন বললো যে তিস্তা চুক্তি হবে, অমুক চুক্তি হবে, সেগুলি কেন বলেছিল? না, না, সবসময় তো বলে মনমোহন আসে। সিং এর না, না, এটা শুধুমাত্র- মনমোহন সিং বলেছে না। তিস্তা সম্পর্কিত চুক্তি হবে বা পানি বিভাজন শুধু চুক্তি হবে, এটা আশাবাদ, এটা চুক্তি নয়। হ্যাঁ, আমরা আশা করছি, এই বিষয়ে কথা আলোচনা হচ্ছে, আমরা আসলে কি নিয়ে আশাবাদ ব্যক্ত আলোচনা করতে হচ্ছে। যাচ্ছি ইন্ডিয়ান আমরা শুনতে পারবো না। কিন্তু আলোচনার ভিত্তিতে মূল চুক্তিটা চূড়ান্ত পর্যায়ে কি হবে সেটা আগে থেকে আমরা মূল কোনো চুক্তি পক্ষ শুনতে থেকে চাই না, আমরা আমরা মূল মূল চুক্তি চুক্তি শুনতে চাই না। আমি তো এই জন্য জি। মোটা দাগ কথাটা তো আমি বললাম। জি, জি। যে কিন্তু মাননীয় কি নিয়ে কথা প্রধানমন্ত্রী বলবেন সেটি তো যাচ্ছেন, সেটা- মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, জাতির একটা আশা আকাঙ্ক্ষা আছে। জি। এই 16 কোটি মানুষ কি জি। এতই বেকুব, তাদের কি আপনারা এতই একেবারে গর্দভ মনে করেন যে তারা কিছুই বুঝিবে না, বা তাদের বোঝার কোনো অধিকার নাই? কিন্তু আর দাঁড়ান, জবাবদিহিতার 2001 কথা সাল বলছি। থেকে এক শুরু করে সেকেন্ড। 2008 পর্যন্ত চিন্তা করে দেখুন আলমগীর, তারা একটা কোথায় ছিলেন? সেকেন্ড। জি। জবাবদিহিতার কথা বলা হচ্ছে, কোথায়? এখানে কোনো পার্লামেন্ট আছে যে জবাবদিহিতা করা হবে? আচ্ছা। এটা ওয়ান ম্যান শো, এটা তো কোনো পার্লামেন্ট না। একটি আপনি গৃহপালিত সংসদের অংশ, সংসদ কিন্তু নির্বাচনে কিন্তু অংশগ্রহণ সেটি কেন করবেন না, কেন তখন ওয়ান ম্যান শো, show। সেটি আবার একটু আগ্রহ জনাব এনামুল হক। না, না, hang on। জি, জি, আপনি আমি শেষ করে শেষ নিই। করেন। কন্যা গোসা করে বাপের বাড়ি চলে গেলেন আর তারপর বললেন যে এটা ওয়ান ম্যান শো, এটা তো হয় না। এটা হয় না। বাপের বাড়ি চলে গেলে ওয়ান ম্যান শো না, ওয়ান ওয়ামেন শো হতে পারে। হ্যাঁ, Anyway, woman show। যাই হোক, ঠিক আছে, কিন্তু শোনো, আমি কন্যা যেটা না, গোসা করে বাপের বাড়ি চলে গেলে তো হয় না। সে কথা বলিলে ওখানে থাকতে হবে। অনেক কথাই বলিতে হয়। হ্যাঁ। বলা হয়, থাকতে প্রায় হবে। বলা হয় যে নির্বাচনে অংশগ্রহণ না করে মস্ত বড় ভুল করেছে বিএনপি, আর আমি বলি নির্বাচন দিয়ে মস্ত বড় ভুল করেছে আওয়ামী লীগ, ও, আওয়ামী যার লীগ- জন্য আওয়ামী লীগের আওয়ামী লীগ মুখপাত্র হয়ে গেছেন আপনি। দেশের মধ্যে এবং বিদেশে প্রতিনিয়ত সমালোচিত হচ্ছে, এবং এখন তারা রিয়েলাইজ করেছে যে প্রশ্নবিদ্ধ নির্বাচন আর আচ্ছা, করিব না। মাননীয় প্রধানমন্ত্রী না, বলেছেন। না, এই কথা বলেন ওকে, নাই। ওকে, যাই হোক, মানে ব্যাপারটি তারা হলো যে নির্বাচন না করে বিএনপি ভুল করে নাই, নির্বাচন না এসে বিএনপি করে নাই, কিন্তু নির্বাচন করে আওয়ামী লীগ ভুল করেছে। কিন্তু আওয়ামী লীগ এই ভুল তো আরো 20 বছর ধরে করতে না, চাইবে। নির্বাচন করে আওয়ামী লীগ, এটা ভুল বললে তো তাহলে? আমার কথাকে একটু টুইস্ট করে ফেলো। না, না, আমি twist করতে চাই না। না, না, Sorry, আমার sorry, কথাটা sorry. আমি বলি তাহলে। জি, please বলেন। আমি বলতে চেয়েছি জি। যে সব সময় গত 4-5 বছর 14 সাল পর থেকে আর কি শুনে আসছি আমরা কি,
নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি সাংঘাতিক ভুল করেছে এবং তার খেসারত তারা দিতে হচ্ছে ইত্যাদি। একটু আগে ওই যে বাপের বাড়ি চলে যাওয়া ইত্যাদি শুনলাম। আমি বলতে চাচ্ছি যে না, নির্বাচন অংশগ্রহণ করে নির্বাচনটা দিয়ে তৎকালীন সরকার খুব ভুল করেছে। মানে এই ভুলটি অবশ্য মানে ওরা আরো বারবার করতে চাইবে, এটি হচ্ছে আমার মনে হয়। এই ভুলটা আবার করতে চাইবে, তাহলে এবার কিন্তু আর এরকম এত সহজে হচ্ছে না। এবার যারা মহাজন ঠিকই বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন করে সংবিধান অনুযায়ী করে আওয়ামী লীগ ভুল করেছে, তো এটা তো তারা বলবেনই, কারণ তারা সংবিধানে বিশ্বাস করে। মানে আওয়ামী লীগ হচ্ছে সংবিধানটাকে এতবার মানে নিজের সুবিধা মতো ব্যবহার করতে পারে যে আমি খুব মুগ্ধ হই, দক্ষভাবে ব্যবহার করা আর কি। যাই হোক, আমি একটু ডক্টর ইনামুল হকের কাছে একটু আসতে চাই। ডক্টর ইনামুল হক, আমাদের যে ভৌগোলিক কাঠামো তাতে বিশেষ কোনো অঞ্চলকে আশ্রয় করার ব্যাপারে জঙ্গিরা যে আশ্রয় করতে পারে, সেক্ষেত্রে আমাদের বাড়তি কোনো কিছু করার আছে কিনা, যেটি বলছে যে পার্বত্য চট্টগ্রামকে বা চট্টগ্রাম অঞ্চলকে একটু সেফ হোম মনে করছে জঙ্গিরা। দেখেন, ভৌগোলিক পরিবেশ যদি দেখেন বাংলাদেশের, তাহলে কথাটা তো কিছুটা বিবেচনা করার দরকার আছে। কারণ আপনার উত্তরবঙ্গের জায়গা একরকম, আবার বরিশাল পটুয়াখালীর অন্যরকম এলুভিয়াল ল্যান্ড, আবার উপরে যদি যান তাহলে চিটাগাং হিলটা ডেফিনেটলি অন্যরকম। যারা ইতিহাস বা ভূগোলের বিন্দুমাত্র জ্ঞান আছে তারাও জানবেন যে হ্যাঁ, ভৌগোলিক এতে অত্যন্ত বিভিন্ন ধরনের। এখন চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নামটাই এমন যে এখানে শুনলেই মনে হয় যে এখানে একটা কিছু আলাদা বৈশিষ্ট্য আছে বলেই আজকে আপনি সাধারণ একটা সরকারি কর্মচারীকে, এখানে কিন্তু আমরা 3 জনের সরকারি কর্মচারী ছিলাম, নর্মাল জায়গার থেকে যখন হিলট্যাক্টে পোস্টিং দেওয়া হয়েছে তখনই আপনার মনটা একটু এইখানে দিল অফলেট, বেশি দূরের কথা নয়, গোবিন্দগঞ্জ থেকে যখন গাইবান্ধা থেকে যখন আপনি যেতে দিলেন হিলট্যাক্টে, তখনও এটা নিয়ে খবরের কাগজে লেখালেখি হলো। মনে করা হয় যে এটা শাস্তিমূলক। এখন সরকারের অনেক কিছু দৃষ্টি ওই একটা পার্টিকুলার ভৌগোলিক অঞ্চলে নিবদ্ধ, যেটাকে প্রটেক্ট করার জন্য, যেটাকে সেফলি রান করার জন্য অনেক কিছু চিন্তা করতে হয়, ছাড় দিতে হয়, প্রয়োজনে খরচও করতে হয় বেশি। এখন আজ যদি জঙ্গি সত্যি যদি একটা সেফ হোম চায়, তাহলে সাধারণ ঢাকার আশেপাশের চেয়ে ডেফিনেটলি চট্টগ্রামের দুর্গম জায়গা তাদের জন্য সহজ। এটা গেলে ভৌগোলিক, আর কোনো আধ্যাত্মিক বা ধর্মীয় বা আর কারো আধ্যাত্মিকের কথা আমি জানি না, কারণ আমি কোনো পীর পয়গম্বরের সঙ্গে থাকি না। আর যারা এরা বলছেন, আমি বরং ওনাদের দুই মানে বিজ্ঞ লোকের কথা, একজনা বলছেন যে চুক্তি এখনই হবে কেন, আমি জানবো কেন, চুক্তি হয়ে যাওয়ার পরে আমি জানবো, লেখার দরকার নাই, এটা বললেন উনি। আর ইনি বলছেন যে তাহলে তিস্তার সময়তে বলা হলো কেন, বিষয়বস্তু জানতে চাইতেই পারে জনগণ। বিষয়বস্তু তো জানার অধিকার আছে, কারণ আপনি এই দেশের জনগণকে নিয়ে চলছেন, আপনি কার নেতা? জনগণের নেতা, তো জনগণকে তো কিছুটা জানাবেন, মোটা দাগই হোক না। কিন্তু পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ যে সংবাদ সম্মেলন করেছেন, পররাষ্ট্রমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন, প্রতিদিনই তো কিছু না কিছু জানাচ্ছেন, যার মাধ্যমে আমরা জানতে পারি। এর বাইরে আর তাহলে কিছু হচ্ছে না। এর বাইরে আর কোনো কিছু না হওয়ার ক্ষেত্রে এটা আমরা শুনতে পাচ্ছি যে প্রতিরক্ষা বিষয়ক একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হবে। প্রতিরক্ষা বিষয়ক মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কি হওয়ার আগে আমাদেরকে জানানো উচিত? আসলে আমরা খবরের কাগজে লিখছি কেন, আনন্দবাজারের সাবমেরিন সম্বন্ধে আর্টিকেলটা পড়েননি? না, সেটি আমরা পড়েছি, আমরা আমাদের খবরের কাগজগুলিতে কিন্তু মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ছাপা হয়েছে। যাই হোক, ইশারা আকেলমানকে লিয়ে কাফি। ঠিক আছে, আমরা একটা বিরতি নিতে চাই। বিরতির পর ফিরে এসে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই জানেন যে জঙ্গিবাদের উত্থানের পেছনে আমরা নানা ধরনের কারণকে দায়ী করছি, কিন্তু জঙ্গিবাদের উত্থানের পেছনে শিক্ষা ব্যবস্থার ত্রুটিকে কি আপনি অস্বীকার করতে চান কিনা? অত্যন্ত সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে দেয়া পাঠ্যপুস্তক বিষয়ক পরিবর্তনের প্রস্তাবগুলি সরকার মেনে নিয়েছে। সরকারের এমন মনোভাব এই ধরনের আদর্শের অভয়ারণ্য তৈরি করতে পারে কিনা, সেই দায় আপনি অস্বীকার করতে পারেন কিনা, সে সম্পর্কে আপনার মন্তব্য শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, জঙ্গিবাদের উত্থানের পেছনে শিক্ষা ব্যবস্থার ত্রুটিকে আপনি অস্বীকার করতে চান কিনা? সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া হেফাজতের পাঠ্যপুস্তক বিষয়ক প্রস্তাবগুলো সরকার মেনে নেওয়ার মধ্যে যে আপোষমূলক মনোভাব দেখালো, তা এর মধ্যে কোনো প্রভাব বিস্তার করছে কিনা? দেখুন, জঙ্গিবাদের উত্থাপনের বা উৎসাহিতকরণের একটি কারণ
শিক্ষা ব্যবস্থা, আমরা কি শিক্ষা পাচ্ছি? যদি শিক্ষায় জঙ্গিবাদ সম্পর্কিত বিষয়ে, মৌলবাদ সম্পর্কিত বিষয়ে, মৌলবাদ অনুসরণ করার বিষয়ে শিক্ষাদান করা হয়, তাহলে নিশ্চয়ই জঙ্গিবাদকে উৎসাহিত করা হয়। কাজেই শিক্ষাকে মুক্ত মনের শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। একটি মুক্ত মন বিকশিত করার জন্য যা প্রয়োজন, যে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এবং তথ্য, তা আপনার শিক্ষার মাধ্যমে আমাদের তরুণ সম্প্রদায়ের কাছে উপস্থাপিত করতে হবে, তাদের এসব আত্মীকৃত করার সুযোগ দিতে হবে। কাজে সেক্ষেত্রে যদি সুযোগ না পাওয়া যায়, তাহলে আমি মনে করব যে শিক্ষার মাধ্যমে মৌলবাদ তিরোহিত করার জন্য যতটুকু করা ততটুকু আমরা করছি না। তো কথা বলার পর আমি এও বলতে চাই যে হ্যাঁ, ক্ষেত্র বা সময় বিশেষে কোনো পাঠ্যপুস্তকে এমন কোনো স্তবক থাকতে পারে, এমন কোনো প্রকাশ থাকতে পারে, তাকে আমরা মৌলবাদের বা কোনো শ্রেণীর মৌলবাদের প্রকাশনা হিসাবে বিবেচনা করতে পারি। যদি এই ধরনের কোনো প্রকাশনা আমাদের নজরে আসে, তা নিশ্চয়ই সংশোধিত হবে, এবং সেই সংশোধন করার, সকলের মতামত নিয়ে সংশোধন করার প্রাথমিক পদক্ষেপ সরকার ইতিমধ্যে নিয়েছেন। এবং আমি মনে করি এই পদক্ষেপ, এই যে সংশোধন করা, যদি কেউ ভুল করে থাকে এক্ষেত্রে সংশোধন করে মনোভাবকে আমাদের জাতিগতভাবে উৎসাহিত করা দরকার। এইচ মোফাজ্জল করিম, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা, যে শিক্ষা ব্যবস্থার সাথে জঙ্গিবাদের উত্থানের কারণ রয়েছে এবং শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে জঙ্গিবাদের উত্থানে ভূমিকা রাখছে সরকার? শিক্ষা ব্যবস্থা এজ সাচ আমি মনে করি আমাদের দেশে এত খারাপ নয় যে ইহাতে জঙ্গি পয়দা হবে। আমি এটা কিছুতেই বিশ্বাস করি না, এত খারাপ নয়। এবং আমি বা বড় ভাই বা আলমগীর, আমরা যখন লেখাপড়া করেছি একেবারে এত এমন সুন্দর স্বর্গীয় কিতাব পড়েছি তা নয়, এবং এখন সব খারাপ পড়ে তা না। বরং আমি ওটা মনে করি যে আমাদের সময় যে সমস্ত প্রযুক্তিগত বিষয়াদি ছিল না, সেটা এখন 16 আনায় এসছে। আমাদের সময় কখনো এর এক বিন্দু পরিমাণ ছিল না। এটা অত্যন্ত আনন্দদায়ক, গৌরবোজ্জ্বল একটা দিক। কিন্তু আপনি যে কথাটা আসলে জানতে চাচ্ছেন, মৌলবাদের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সম্পর্কটা কি? শিক্ষা ব্যবস্থার সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক এখানে আমি দেখছি না। তাহলে কোথা থেকে এটার উত্থান হচ্ছে? কোথেকে এটার উত্থান? ওই যে কোথায় জানি সেদিন একটা টেলিভিশন টকশোতে একজন বলছিলেন যে যারা এখন জঙ্গি, তারা এখন দৌড়ের উপরে আছে। এই কথা শুনে মনে মনে হাসলাম। দৌড়ের উপরে থাকবে কেন? দৌড়ের উপরে কখন থাকে যে এইখানে একটা জিনিস আছে, সে দৌড়াইতে দৌড়াইতে ওখানে চলে গেল, তা নয়। সমস্ত বাংলাদেশ 56,000 বর্গ মাইলের মধ্যে সবখানি পকেট 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 পকেট, কোথাও সীতাকুণ্ডের মতো জায়গায় বেশি, কোথাও কম। ওইটা আগে আপনাকে মাথায় আনতে হবে। এবং সেটা সম্ভব হয়েছে এক শ্রেণীর এই দেশেরই নাগরিক, যারা মনে প্রাণে বিশ্বাস করে ওই সমস্ত কথা যেগুলো বিশ্বাস করার কোনো কারণ নাই, আইএসরা যা ছড়াচ্ছে যেগুলো আর কি। বর্তমানে 21 শতাব্দীর পৃথিবীতে তাদের এই মতবাদ কেউ গ্রহণ করবে না। এমনকি আপনার বাংলাদেশের যারা আর কি শিক্ষিত মুসলমান, যারা অসম্ভব, তারা কিছুতেই এটা বিশ্বাস করবে না। সত্যিকারের ধর্মীয় গুরু যারা বাংলাদেশে আছেন, তারা তো অলরেডি বক্তব্য দিয়েছেন, কিন্তু এরা রয়ে গেছে আগাছার মতো, পরগাছার মতো। এরা বিভিন্ন পকেটের মধ্যে বাংলাদেশ রয়েছে। আপনারা ওগুলা দেখুন, এবং ওইগুলা দেখতে গেলে পরে শুধুমাত্র বন্দুকযুদ্ধ করে আর শুধুমাত্র আক্রমণ করলাম আর শুধুমাত্র একটি সীতাকুণ্ড আরেকটি সামাল দিলাম, কি বলে খিলগাঁও সামাল দিলাম, ইত্যাদিতে হবে না। না, জাস্ট শেষ করে নেই। এটাতে আমি মনে প্রাণে বিশ্বাস করি যেটা আর কি, সেটা হচ্ছে আপনাকে সকলকে নিয়ে, এই সকল বলতে আমি 16 কোটি, 16.5 কোটি, 17 কোটি, যে নামেই ডাকুন না কেন, তাদেরকে সম্পৃক্ত করার কথা বলতেছে। এবং তাদেরকে সম্পৃক্ত করতে হলে পরে শুধুমাত্র এক মাননীয় প্রধানমন্ত্রী বা এক মাননীয় বিরোধী দলীয় নেত্রী ওই বক্তৃতা দিয়ে হবে না। এমনকি আপনার ওই যে কেউ 2-1টা মিটিং মিছিলে হবে না। কি করতে হবে তাহলে? সব দলগুলোকে নিয়ে বসুন না কেন। আমরা আজ পর্যন্ত এত লজ্জিত কোনো, যে কোনো বিষয়ে আমরা এত লজ্জাবোধ করি। আচ্ছা, আপনি মনে করছেন সব দলগুলি নিয়ে বসার কথা। আমি একটু ডক্টর এনামুল হকের কাছে আসি। ডক্টর এনামুল হক, শিক্ষা ব্যবস্থার ত্রুটির বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে চাইবো, এবং কৌশল যেটি নিয়ে আসলে প্রশ্ন তুলছিলেন মোফাজ্জল করিম, খালি গুলি করে বা কোন একটি আস্তানা ধ্বংস করে আসলে সেটি করা সম্ভব না। আমি বোধহয় ওনার সঙ্গে কিছুটা একমত যে সবকিছু কিন্তু আপনি শক্তি দিয়ে বলেন পারবেন না, বুদ্ধি দিয়েও পারা যায় অনেক কিছু, কিন্তু অন্যকে কিছু বলার আগে আপনার নিজের ঘরটাকে একটু সামলান। আপনার পরিবারে যদি আপনার ইনকালকেট না হয় এই প্রিন্সিপল, তাহলে আপনি বাইরে কোন মুখে বলবেন? আজকে শিক্ষার কথা আমরা বলছি, আমরা জিপিএ 5 পেয়ে খুব নাচতেছি, ভি সাইন দিতে দেখতে টিভিতে হরদম হয়রান হয়ে যাচ্ছি, কিন্তু যখন দেখি যে এক পাতা দরখাস্তে 6টা ভুল,
কথার কথা, তখন একটু কষ্ট লাগে। আমাদের যে ভুল হয়নি তা না, আমরা এর চেয়ে হয়তো অনেক খারাপ ভুল করেছি বা ভালো করেছি, কিন্তু আজকাল যত নাচতেছে আমরা অত নাচতে পারিনি, কারণ প্রযুক্তিতে নাচার এটা সুবিধা হয়ে গেছে। এখন আপনি যেটা জানতে চাচ্ছেন প্রকারান্তরে যে ওখানে ঢুকলো কিভাবে, আপনি এর আগে বলেছেন এই এতে যে কারিকুলামে কি করে ঢুকলো, আমারও একই প্রশ্ন। আজকে আপনার বা আমার কাউরি না কাউরি কিছু না কিছু ইশারা বা ইঙ্গিত না থাকলে কারিকুলামে এত বড় চেঞ্জ হতে পারত না। এবং দুটো পার্টিকুলারলি যেটা আপনি আবারও বলেছেন যে ওই দুটো বদলানোর জন্যে ছাপানো পুস্তককে বাতিল করে আবার নতুন করে করলেন, এগুলো তো এমনি হয় না, কিছু না কিছু এই খেলা আছে। এবং এই খেলা কার, যেই করুক না কেন, যারা দায়িত্বে আছেন তাদের উপরই দোষটা আসবে ডেফিনেটলি। আমরা একটা বিরতি নিচ্ছি ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। বিরতির পর যখন ফিরে আসবো তখন আমাদের দর্শকরাও একটি কথা বলছেন যে আসলে সামনে যখনই নির্বাচন নিয়ে আমরা একটা মানে নির্বাচনী বাতাসের মধ্যে যখন আমরা গেলাম, তখনই আবার জঙ্গিবাদের যে উত্থান সেটি পুরোপুরি কাকতালীয় কিনা, এবং এই সম্পর্কে আপনি কি মনে করেন যে এইরকম জঙ্গিবাদের ঘটনা যদি বাড়তে থাকে তাহলে কি আসলে একটি ভালো নির্বাচন করা সম্ভব হবে নাকি আমরা একটা কিরকম নির্বাচনের দিকে যাবো? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। আমরা বিরতির আগে যে আলোচনার মধ্যে ছিলাম, আমি তার সাথে শুধু একটু যুক্ত করতে চাই, এইচ মোফাজ্জল করিম এবং ডক্টর ইনামুল হক দুজনই একটি বিষয়ে কথা বলতে চাচ্ছেন যে আলোচনা বা সব দলগুলির ভিত্তিতে আলোচনা করে জঙ্গিবাদ থেকে আমরা রেহাই পেতে পারি, সেটি যদি আপনি একটু। দেখুন, আমি নীতিগতভাবে বিশ্বাস করি যে এক্ষেত্রে জাতিগত ঐক্যের ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। প্রধানমন্ত্রী যখন ডাক দেন যে আমাদের জঙ্গি দমন করতে হবে, সবাই একত্রিত হন, তখন অন্যান্য রাজনৈতিক বিভেদ ভুলে দিয়ে যদি বিরোধী পক্ষ বলে যারা নিজেকে দাবি করেন তারা বলেন যে হ্যাঁ আমরা পূর্ণাঙ্গ সমর্থন দেবো, আসুন সমন বসেন, তাহলে আমরা মনে করবো জঙ্গিবাদ। বিভেদ ভুলে দিয়ে যদি বিরোধী পক্ষ বলে যারা নিজেকে দাবি করেন তারা বলেন যে হ্যাঁ আমরা পূর্ণাঙ্গ সমর্থন দেবো, আসুন সমন বসেন, তাহলে আমরা মনে করবো জঙ্গিবাদ নির্মূল করার জন্য তাদের আন্তরিকতা আছে। কিন্তু এটা তো দেখতে পাচ্ছি না। পৃথিবীর অন্যান্য দেশে দেখছি যে মৌল কতগুলো সমস্যা আছে, যে মৌল সমস্যার সমাধান করবে যখন সরকারের তরফ থেকে ডাক দেওয়া হয়, সরকার প্রধান যদি ডাক দেন তাহলে অন্যরা সবাই এসে একমত হন, সেখানে কোনো বিরোধ থাকে না। কিন্তু বাংলাদেশে আমরা এটা কিন্তু সরকারের পক্ষ থেকে যে প্রথমেই সবকিছুর জন্য প্রধান বিরোধী দলকে দায়ী করা হয়, যে বলা হয় যে বিএনপি জামায়াত, প্রধান বিরোধী দলকে দায়ী করা হয় নাই, শুধু একটি কথা বলা হয়েছে, সেটা হলো এই যে 2005 সালে নির্বাচনের পর প্রধান বিরোধী দল এই সারা বাংলাদেশে 2001 সালে নৈরাজ্য সৃষ্টি করেছিল। 2001 সালের নির্বাচনের পর। আর নির্বাচন প্রসঙ্গে আর বিরতির আগে একটু জানতে চাইছিলাম যে যদি এই জঙ্গিবাদটা এরকম থাকে বা আরেকটু উত্থান করে দর্শকরা জানতে চাইছেন, জঙ্গিবাদ যদি বাড়ে তাহলে নির্বাচন প্রক্রিয়া যেটা আছে, গণতান্ত্রিক যে প্রক্রিয়া আছে, এটা ব্যাহত হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু জঙ্গিবাদ নির্মূল করার জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ, এবং আমি মনে করি আমরা যারা সরকারের সাথে প্রত্যক্ষ পরোক্ষে যুক্ত আছি, আমরা মনে করি সরকার প্রধানের আহ্বানে সাড়া দিয়ে সরকারের যত হাতিয়ার আছে, যত বিভাগ আছে, যত শক্তি আছে, সকল শক্তি প্রয়োগ করে আমরা জঙ্গিবাদকে বাংলাদেশকে নির্মূল করে গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম স্তবক হিসাবে আমরা নির্বাচনকে গ্রহণ করব, নির্বাচন নিয়ে এগিয়ে যাব। আমি এটার সঙ্গে একটু যোগ করতে চাই। ঠিকই, সরকার প্রধান যদি ডাক দেন, সকলের একটা নৈতিক দায়িত্ব আছে সেটাতে সাড়া দেওয়ার জন্য, যদি এটা কোনো জাতীয় স্বার্থে যদি হয়। একটু যোগ করব সামান্য, সেটা হচ্ছে ডাক দেওয়াটা কি শুধুমাত্র ওই ইয়েতে আপনার একটা মিটিংয়ে বা বঙ্গবন্ধু হলে গিয়ে বক্তৃতা দেওয়া, সেটা কি ডাক? আপনার বাংলাদেশে ছোট বড় মিলিয়ে কমপক্ষে শখানেক দল আছে, এর মধ্যে তো আপনি চালুনি দিয়ে ফেলে দিয়ে আপনি অন্তত 15-20টা একটা উল্লেখযোগ্য দল তো আছে, বা 25-30টা তো আছে। আপনি এই দলীয় প্রধানগুলাকে নিয়ে ডাক দেন না কেন? বলে আসেন তো, আচ্ছা আমরা এই জঙ্গির ব্যাপারটা, এটা বিফোর ইট বিকামস আনকন্ট্রোলেবল, টোটালি বিফোর ইট গোজ বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, আসেন আমরা সবাই বসি। তারপরে যদি তারা ওই সম্মেলন থেকে বাইরে গিয়ে যদি বলে যে না না আমরা আর মানি না, উনি যা বলেছেন তার সময়, তাহলে বুঝতে হবে তাদের মতলব খারাপ। আপনি তো একদিনও ডাকেন না, আজ পর্যন্ত একটা সভা সমিতি হয়েছে
মানে সবকটা মানে সব- প্রধানমন্ত্রী একটা সেমিনার বা সিম্পোজিয়ামের জন্য ডাক দিবেন। শুধু কয়েকবার প্রধানমন্ত্রী কেন? বলেছেন, শুধু প্রধানমন্ত্রী শুধু কয়েকবার বলেছেন, প্রধানমন্ত্রী কিন্তু এখন এখানে যদি আমরা আশা করি যে এটা সম্পর্ক ব্যয় ব্যয়নের সম্পর্ক, ওই ডাক আপনার ওই আপনার নিমন্ত্রণ পত্র ভালো করে ছাপিয়ে পৌঁছে দিয়ে আসবেন তারপর হবে, তাহলে আমি না, মনে করবো কিন্তু না, নিমন্ত্রণ এটা পত্র ভালো করে অন্যায়, না ছাপালে একটু এটা গাল- অন্যায় প্রত্যাশা। একটু বকাবকি না করলে না, বকাবকিও বাদ দিলাম, জি। শুধু যদি বলা হয় যে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই, আসুন আমরা বসি অমুক হলে অমুক দিন বসি। আমাদের প্রধানমন্ত্রী- এবং প্রত্যেকটা দল যদি এতে না আসে, তাহলে যে বা যারা আসবে না, আমি অন্তত মনে করব তাদের উদ্দেশ্য মতলব খারাপ। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তথাকথিত বিরোধী দলের নেত্রীর ছেলের মৃত্যুর পর তার এইসব তার পুরোনো তার কথা গৃহে আলোচনা গিয়েছিলেন করার শোক কোনো প্রকাশ করতে, দরকার তাকে সেখানে না, সেটি তো আপনি মানে- দরজা বন্ধ করে রাখা মানে- উচিত। না, এই যদি ডক্টর মহিউদ্দিন এই বলবেন, যদি ডক্টর মনোবৃত্তির মহিউদ্দিন পরিচয় বলবেন, হয়, এই উদাহরণটা তাহলে এটা হবে কতবার না। দিবেন? মানে এটা না না, দেখুন, এটা তো দিচ্ছি, এটা এটা তো দেখুন। ইংরেজিতে এটা বলে কি? এটাকে ক্লিশে, জি, ক্লিশে এটা হয়েছে। cliche নয়। আর দ্বিতীয়ত এটা কি? হচ্ছে কি, এটা কথা নাকি? আমাদের হ্যাঁ, আমাদের আপনার- কিছু এটা কিছু কি আপনাকে কিছু আপনার কিছু এই নিমন্ত্রণ ধরনের পত্র উপদেষ্টা ছাপিয়ে- আছেন, জি। কিছু নিমন্ত্রণ কিছু এই ছাপিয়ে ধরনের দিতে বিজ্ঞ হবে ব্যক্তি নাকি? আছেন, এটা হয়েছে যারা নাকি এগুলো কোথাও? বারবার বলে বারবার না, বলে কিন্তু বলে, আপনার কাছে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি এখন আহ্বান জানান তাহলে সবাই যাবেন, কারণ এটা একটা কিন্তু জাতীয় অতীত issue, আমি তো অভিজ্ঞতা তো গোড়াতেই বলেছি। অতীত অভিজ্ঞতা তো এরকম বলে না যে প্রধানমন্ত্রী আহ্বান জানালে না যান না, কেউ। আমি গোড়াতেই বলেছি যে এটা একটা জাতীয় ইস্যু, জাতীয় এটা issue। কোনো দলের নয়, এটা কোনো সরকারের নয়, এটা আওয়ামী লীগের নয়, এটা শেখ Okay. হাসিনার নয়, Okay. বা এটা বেগম খালেদা জিয়ার নয়, এটা একটা জাতীয় ইস্যু, না, এটা আমাদের জাতির। কিন্তু আমি যদি একাডেমিক ইন্ডাস্ট্রি এরকম জানতে চাই, ধরেন রাজনৈতিক দলগুলি যদি সবাই একমত হন তাহলে এই সমস্যার সমাধান কেমনে করবেন? ওরা তো এই সমস্যার সাথে মানে কোনোভাবে মানে জড়িত না, মানে সমাধান করবেন কেমনে? হ্যাঁ, অন্তত ইস্যুগুলো, জাতীয় ইস্যুটাকে নিয়ে বসে আলোচনা তো হতে পারে। মানে কেন হয়ে- মানে কেন মানে যদি এরকম হইতো যে উনারা প্রতিপক্ষ, তাহলে প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করতেন যে না, আপনার দাবি মেনে নিচ্ছে, আপনি এটা করেন না। ওরা কি এক পক্ষ? রাজনৈতিক দলগুলা কি সবাই কি আওয়ামী লীগের না, না, সদস্য? এই জঙ্গি শুধু তো কেউ প্রতিপক্ষ না যে একটা আলোচনা করতে হবে যে কারো কাছে জঙ্গি আছে, যে ধরেন যে সেই জঙ্গি পালতেছে। না, কেন বিরোধী দলের তরফ থেকে বলা হয় না যে আমরা জঙ্গিবাদকে সমর্থন করি না, আমরা জঙ্গিবাদকে নির্মূল করার জন্য সরকার যে পদক্ষেপ প্রত্যেকটা নেবে, দল সেই প্রত্যেকদিন পদক্ষেপের সাথে আমরা হ্যাঁ। একমত। আজকে তাহলে তো আসেন না। বলেছে, না। এই বলেছে যে বিএনপি বলেছে? তো বলেছে, আমি শুনেছি বি- প্রত্যেকটা দলই না, না, বলেছে। বিএনপি খুব ইন্টারেস্টিং কথা বলেছে। বিএনপি বলেছে যে গোপন এজেন্ডা হিসেবে অন্য সামনে নিয়ে আসা হয়। না, সেটা তো তুমি আগেই বলেছো। জি, মানে- সেটা তো আগেই বলেছো, সেটা না। আমি বলছি কোন ওই যে বলা হলো যে বিরোধী দলগুলো বলে না কেন যে আমরা সমর্থন করি না, আরে রোজ রোজ বলতেছে, এখন কি প্রত্যেকদিন পল্টন ময়দানে দাঁড়াইয়া বলতে হবে নাকি যে আমরা মানি না? বিএনপি প্রতিদিনই বলছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। প্রতিদিন বলছে। Yes, এটা এটা খবর গতকালকেও তো দিন। বলেছে। সংবাদ। বিএনপি জঙ্গির বিরুদ্ধে কথা বলে, প্রতিদিনই বলে। প্রতিদিনই বলে। বিরুদ্ধে বলে না, না আপনি যান কিছু- 2000 সালের প্রথম দিকে বলে। যান, কি প্রতিদিনই হয়েছিল? বলে। আপনার ওই বাংলা ভাই না ইংরেজি ভাই যে কিটা, এগুলা থেকে শুরু করে দমনটা কারা করেছিল, কারা দমন করেছিল? তখন তো শুধু একটা আরে বাংলা ভাইকে দমন কে করেছিল? ফাঁসি কে দিয়েছিল? তারা দিয়েছেন। ধরেছিল কেনা, হ্যাঁ? কেনা কে ধরেছিল? হ্যাঁ? আরে বাংলা ভাইয়ের সঙ্গে তো আমি গিয়েছিলাম ওখানে, আমাকে যেতে নিষেধ করা হয়েছিল যে আপনি যাবেন না, আমি গিয়েছিলাম। না না, আমার মনে হয় যে আমরা একদমই শেষ পর্যন্ত চলে আসছি। ডক্টর এনামুল হক, আপনি মনে করেন কিনা যে আসলে আলোচনা করে, রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে আসলে কোনো সমস্যার সমাধান করা যাবে? কারণ আমার এটি মনে হচ্ছে এই কারণে যে রাজনৈতিক দলগুলির কাছে তো সমস্যাটি তারা সৃষ্টি করেন নাই, তারা সমাধান করবেন কেমনে? না, ওনারা ভুলে যান যে রাজনৈতিক দল, আচ্ছা, মনে করেন ওরা নেতৃস্থানীয়, সে রাজনৈতিক হতে পারে, অরাজনৈতিক হতে পারে, যেটা কমন প্রবলেম সেটার জন্য সবারই যদি আমার আপনার একার মাথা ব্যথার চেয়ে সবাই মিলে বসে একটা আলোচনা করলে ক্ষতি তো নাই। হ্যাঁ। ডেফিনেটলি ভালো না হোক, মন্দ তো হবে না। আর মন্দ একটু হবে না, মন্দ হবে না এই জন্য যে ওখানে কেন মারামারি সরকারকে করবে? তখন অনেক দুর্বল মনে হবে, সরকার ইয়া করতে পারতেছে না, সাহায্য নিচ্ছে। শোনেন, সরকারের দুর্বলতা ওখানে। এইটা যদি সরকার বলেন- মনে করে আমি যদি ডাক দেই তাহলে পরে জনগণ ভাববে পারতেছে না দেখা, না, এখন না, প্রতিবেশী না, না, আমাকে কোনো একটা অ্যাকশন নিতে হইলে তার পিছনে তো আমার রিজন থাকতে হবে। আমার রিজনটা কি? রিজনটা হচ্ছে যে reason আমাদের হচ্ছে সামনে একটা consensus। জাতীয় সমস্যা, এই যে একটু এটা আগে আমাদের প্রথম সমস্যা বললেন নয়, যে এটা আপনাদের জাতিগত সকলের সমস্যা, ঐক্যমত। আসুন, এটাই হচ্ছে রিজন। এটা একটা আচ্ছা, ইমার্জেন্সি। তারপরে এটার মধ্যে একটা ঢাকা মানে একটা ডিক্লারেশন কি হবে, মানে কি করবে সবাই মিলে? লেট আস নট প্রিএম্প্ট, কি বলবে না Agenda বলবে। কি থাকবে? এজেন্ডা হবে যে এই যে জঙ্গিবাদ উত্থান আমরা হবে লক্ষ্য না। করছি, যে নামেই ডাকুন না কেন। আপনারা কালক্ষেপণ করেন কি, কোন সময় বলেন এটা আইএস, কোন সময় বলেন জঙ্গি, কোন সময় জেএমবি, কোন সময় হুজি, কোন সময় বুঝি, কোন সময় ভাই। তাহলে আমি যদি বুঝে থাকি এজেন্ডা হবে হচ্ছে মানে জঙ্গিরা আসলে কি সেটা বোঝা। বোঝা এবং এর জন্য কি করিতে হইবে, জাতিকে কি করিতে হইবে। তবে আমি আমার কেন একটা বলছি, ছোট্ট ভাইয়া, অনুরোধ বড় আছে। ভাই, বড় ভাই একটা কথা বলি, ওই যে পাড়ায় পাড়ায় সবাই কিন্তু সংগঠিত হয়ে আছে, আচ্ছা, গ্রামে গ্রামে সংগঠিত হয়ে আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে জঙ্গির
কোনো অবস্থান হবে না, Okay. উঠবে না। কিন্তু সেটার জন্য সরকার এবং সবকটি রাজনৈতিক দলের ভূমিকা পালন করতে হবে। ওকে, ডক্টর এনামুল হক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যার যেটা ব্যাপার নয় সে সেটা মন্তব্য না করাই ভালো। আমাদের যে কোনো প্রবলেম আরো বেশি ঘোলাটে হয়ে যাচ্ছে, কমপ্লেক্সিটি এসে যাচ্ছে, না জেনে আমি একটা কথা বলে ফেলছি যেটা আমার আওতার মধ্যে নয়, সেটাও আমি মাস্টারি করছি। এখানে আমি অনুরোধ করব সমস্ত বিবেকবান লোককে যে আপনার সীমাবদ্ধ ক্ষমতার ভিতরে যেটা আপনার জন্য খাটে সেটা সম্বন্ধে কমেন্ট করেন। আমি রিলিফের দায়িত্বে আছি, আর আমি বলে দিলাম ফরেন পলিসি সম্বন্ধে। তাহলে বহু লোকের তো কথা বলে বন্ধ হয়ে যাবে। সেটাই, এই কথা বলা একটু কম করেন, তাহলে কাজ হবে। বহুবাচনিক সমাজ হবে না, Let us go for action. বহুবাচনিক সমাজ। বহুবাচনিক একটি সমাজ হবে। যাই হোক, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর এনামুল হক, জনাব এইচ মোফাজ্জল করিম এবং ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, এই ছিল আজকে বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।